প্রথমে আমি তোমাকে আঞ্চলিক পার্ট এবং যে প্রাকৃতিক পার্ট রয়েছে দুটো পার্ট আলাদা আলাদাভাবে বলে দিচ্ছি, এবং তোমাদের প্রয়োজনীয় সুবিধাতে অবশ্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা পিডিএফ দিয়ে দেবো। আঞ্চলিক ভূগোলের যে অর্থনৈতিক কার্যাবলী, এই অধ্যায় থেকে তোমরা সাধারণত 2 থেকে 3 মার্কসের কোশ্চেন পাবে। এই অধ্যায় থেকে বড় কোশ্চেন হচ্ছে না বা হবে না, এটুকু তুমি নিশ্চিত থাকতে পারো। সেই 2-3 মার্কসের কোশ্চেনের জন্য তোমরা কীটা পড়বে সেটা আগে আমি তোমাকে বলে দিই। প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সংজ্ঞা দাও এবং এদের বৈশিষ্ট্য আলোচনা করো। এই একটি কোশ্চেন, অর্থাৎ প্রথম, দ্বিতীয় ও তৃতীয়, এই যে 3টি স্তরের কার্যাবলী রয়েছে, এই 3টি কার্যাবলীর সংজ্ঞা সাথে তার বৈশিষ্ট্যটি পড়ে রাখো। দেখবে এখান থেকে একটি কোশ্চেন পেয়ে যাচ্ছ, আর কিচ্ছু করার দরকার নেই বন্ধু। এরপরে কৃষি অধ্যায় থেকে, কৃষি যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায় থেকে তোমরা কি পাবে, কিছু টিকা টাইপের যে কোশ্চেনগুলো পাবে সেগুলো আগে দেখে নাও। আর্দ্র কৃষি, শুষ্ক কৃষি, শস্য সমন্বয়, শস্য প্রগাঢ়তা এবং নীল বিপ্লব, শ্বেত বিপ্লব, ট্রাক ফার্মিং এবং মিলেট, এই ধরনের কোশ্চেনগুলো তোমরা কিন্তু একটু টিকা আকারে পড়ে নেবে। এরপরে যে কোশ্চেন, আর্দ্র কৃষি ও শুষ্ক কৃষির মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট কোশ্চেনটি দেখে নাও, সবুজ বিপ্লবের প্রভাব ও লক্ষ্য আলোচনা করো। পরের কোশ্চেনটি দেখে নাও, ব্যাপক কৃষি ও প্রগাঢ় কৃষির মধ্যে পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন, ভারত কিংবা চীনের, অর্থাৎ দুটোই পড়ে রাখবে, ভারত কিংবা চীনের ধান উৎপাদনে অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। পরের কোশ্চেনটি দেখে নাও, দক্ষিণ ভারতে কফি চাষে এতটা উন্নত কেন। পরের কোশ্চেন, শ্রীলঙ্কায় চা চাষের উন্নতির কারণ কি। নেক্সট কোশ্চেনটি দেখে নাও, মিশরে কার্পাস চাষ কেন উন্নত। পরের কোশ্চেনটি দেখে নাও, বাংলাদেশ পাট চাষের উন্নতির কারণ কি। নেক্সট কোশ্চেনটি দেখে নাও, শ্রীলঙ্কা নারকেল চাষ উন্নত কেন। পরের কোশ্চেন দেখে নাও, ভূমধ্যসাগরীয় অঞ্চলে বাজার ভিত্তিক বাগান কৃষির উন্নয়নের কারণ কি। নেক্সট কোশ্চেনটি দেখে নাও, জীবিকা সত্তা ভিত্তিক কৃষি অথবা বাণিজ্যিক কৃষির সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো। অর্থাৎ তোমরা কৃষি অধ্যায় থেকে জাস্ট এই কয়েকটি কোশ্চেন হাতে গোনা এখন থেকে পড়ে রাখো, কারণ যে সমস্ত স্টুডেন্ট তোমরা সম্পূর্ণ ফুল মার্কস পেতে চাই তারা অবশ্যই প্রত্যেকটি ধরনের কোশ্চেন পড়ে রাখো। দেখবে এই কয়েকটি কোশ্চেনের মধ্যে থেকে কিন্তু তোমরা কমন পাবে। পরে যে শিল্প অধ্যায়টি রয়েছে, শিল্প অধ্যায় থেকে তোমরা কোন কোশ্চেনটি পাবে, শিল্পের শ্রেণীবিভাগ করো, শিল্প স্থাপনের কারণ ও নিয়ন্ত্রকগুলি কি। নেক্সট কোশ্চেন দেখে নাও, ওয়েবারের শিল্পের অবস্থান সম্পর্কিত তত্ত্বটির সমালোচনা সহ আলোচনা করো। এরপরে কোশ্চেনটি দেখে নাও, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ কি। নেক্সট কোশ্চেনটি দেখে নাও, হুগলি নদীর তীরে পাট শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি। পরে কোশ্চেনটি দেখে নাও, পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ কি। পরে কোশ্চেনটি দেখে নাও, পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প কেন বলে। পরে কোশ্চেনটি দেখে নাও, দুর্গাপুরকে ভারতের রুড়ো বলা হয় কেন। অথবা পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের একাদশী ভবনের কারণ কি। পরে কোশ্চেনটি দেখে নাও, আর কিছু টিকা পড়বে এই অধ্যায় থেকে, আইসোডটফেন এবং শ্রমগুণক, এই দুটো টিকা পড়বে, একটা আশা করি পেয়ে যাবে। এরপরে যে অধ্যায়টি রয়েছে জনসংখ্যা, জনসংখ্যা অধ্যায় থেকে তোমরা কি পড়বে, কিছু টিকা টাইপের কিগুলো পড়বে আগে দেখে নাও। কাম্য জনসংখ্যা, জনসংখ্যা বিস্ফোরণ, জনসংখ্যা অভিক্ষেপ, জনঘনত্ব, মানুষের জমি অনুপাত এবং জনস্বল্পতা, এই কয়েকটি টিকা সমেত তোমরা সংখ্যা পড়ে রাখবে। পরে কোশ্চেন দেখে নাও, বয়স লিঙ্গ অনুপাত কি, বিভিন্ন প্রকার পিরামিড সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন দেখে নাও, পৃথিবীতে বা ভারতের অসম জনগণের ঘনত্বের কারণ কি। পরে কোশ্চেন দেখে নাও, জনঘনত্ব অনুযায়ী ভারতের বিভিন্ন রাজ্যকে ভাগ করে তার বর্ণনা দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটি। এরপরে কোশ্চেন দেখে নাও, জনবসতি অধ্যায় থেকে তোমরা যে কোশ্চেনটি পাচ্ছ, জনবসতি কাকে বলে, গ্রামীণ ও পৌর বসতির পার্থক্য লেখো। পরে কোশ্চেন দেখে নাও, গ্রামীণ বসতি কাকে বলে, বিভিন্ন প্রকার জনবসতির বর্ণনা দাও। পরে কোশ্চেনে দেখে নাও, গোষ্ঠীবদ্ধ ও বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ কি। নেক্সট কোশ্চেন দেখে নাও, আয়তনের ভিত্তিতে জনবসতির শ্রেণীবিভাগ করো। পরে কোশ্চেন দেখে নাও, আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায় থেকে তোমরা কি পাবে, হলদিয়া অথবা বেঙ্গালুরু অঞ্চল গড়ে ওঠার কারণ কি। পরে কোশ্চেন দেখে নাও, হলদিয়া বন্দরের অর্থনৈতিক গুরুত্ব কি রয়েছে। নেক্সট কোশ্চেন দেখে নাও, বৃহৎ ও ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের মধ্যে পার্থক্য লেখো, অর্থাৎ সংজ্ঞা সহ উদাহরণ দিয়ে। নেক্সট যে অধ্যায়টি রয়েছে পরিবহন ও বাণিজ্য, এই অধ্যায় থেকে তোমরা কি পাচ্ছ, সড়ক অথবা রেলপথ অথবা জলপথ অথবা বিমানপথ, অর্থাৎ প্রত্যেকটি পথের যে সড়ক পথগুলো রয়েছে প্রত্যেকের সুবিধা ও অসুবিধাগুলো তোমরা পড়ে রাখবে। পরে কোশ্চেন দেখে নাও, কিছু টিকা পড়বে এই অধ্যায় থেকে, হীরক জয়ন্তী, সোনালী চতুর্ভুজ, সার্ক, WTO, ওপেক, G8 এবং সাপটা, SAPTA, এই যে টিকা টাইপের কোশ্চেনগুলো তোমরা কিন্তু দেখে রাখো আজ থেকে। এরপরে যে প্রাকৃতিক ভূগোল, অর্থাৎ বন্ধু এই কয়েকটি আঞ্চলিক ভূগোল থেকে আমি তোমাকে সাজেস্ট করলাম, আশা রাখছি এরই মধ্যে থেকে প্রত্যেকটি কোশ্চেন কমন পেয়ে যাচ্ছ। পরে কোশ্চেন দেখে নাও,
বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট যে ভূমিরূপ রয়েছে, এই অধ্যায় থেকে তোমরা কি পাবে? এই অধ্যায় থেকে সম্ভবত তোমরা কেবলমাত্র 2 মার্কসের কোশ্চেন পাবে, অর্থাৎ এই অধ্যায় থেকে তোমরা 3 মার্কসের কিংবা 4 মার্কসের কোশ্চেন পাবে না। দেখে নাও 2 মার্কসের কি কি কোশ্চেনগুলো আসতে পারে। অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো, পর্যায়নের মাধ্যমগুলো কি কি, এবং অবরোহণ ও আরোহণের সংজ্ঞা দাও। এই জাস্ট 3টে কোশ্চেন দেখে নাও, আশা রাখছি পেয়ে যাবে। পরের কোশ্চেন দেখে নাও, ভৌমজলের কাজ ও কাস্ট অঞ্চল, এই যে অধ্যায়, এই অধ্যায় থেকে প্রথম কোশ্চেনটি কি আছে? এই অধ্যায় থেকে সাধারণত যেটা 2 থেকে 3 মার্কসের যে কোশ্চেন তোমরা পাচ্ছ সেগুলো দেখে নাও। ভৌমজলের উৎসগুলো কি কি, সম্পৃক্ত ও অসম্পৃক্ত স্তর কি তা বর্ণনা করো। পরের কোশ্চেন দেখে নাও, টিকা লেখো, একুইফার, আর্টেরিও কূপ, গ্রিজার, ভলক্সিয়ান প্রস্রবণ, অর্থাৎ এই কয়েকটি পাঠে তোমরা কিন্তু টিকা লেখো, এটা পড়ে রাখবে। পরের কোশ্চেনটি দেখে নাও, অথবা কোশ্চেনটি এইভাবে ঘুরে ফিরে আসতে পারে, প্রস্রবণ কাকে বলে, বিভিন্ন প্রকার প্রস্রবণ সম্পর্কে আলোচনা করো। পরের কোশ্চেন দেখে নাও, কাস্ট ভূমিরূপ অনুর্বর হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটি রয়েছে এই অধ্যায় থেকে। 4 কিংবা 5 মার্কসের জন্য যে কোশ্চেনটি পাবে, একটি কোশ্চেন পড়ে দিলে আশা করি পেয়ে যাবে, সেটি হচ্ছে ভৌমজলের নিয়ন্ত্রকগুলি কি কি তা আলোচনা করো, কাস্ট ভূমিরূপ গঠনের শর্তগুলি কি কি তা ব্যাখ্যা করো। পরের কোশ্চেন দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি রয়েছে কিন্তু। পরের যে অধ্যায়টি রয়েছে, সামুদ্রিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ, এখান থেকে 2 অথবা 3 মার্কসের কোন কোন কোশ্চেন পেতে পারো তা দেখে নাও। সোয়াশ ব্যাকওয়াশ, গঠনকারী তরঙ্গ, বিনাশকারী তরঙ্গ, সম্মুখ পটভূমি ও পশ্চাৎ পটভূমি, উত্থিত ও নিমজ্জিত উপকূলের পার্থক্য, অর্থাৎ এখানে যে কয়েকটি আমি তোমাকে বললাম প্রত্যেকটি কিন্তু পার্থক্য। সোয়াশ ব্যাকওয়াশ, গঠনকারী তরঙ্গ, বিনাশকারী তরঙ্গ, সম্মুখ পটভূমি, পশ্চাৎ পটভূমি, উত্থিত ও নিমজ্জিত উপকূল, এইগুলো সব মোটামুটি পার্থক্য আসবে। পরে কোশ্চেন দেখে নাও, টিকা যেগুলো আসবে এই অধ্যায় থেকে, সেই টিকাগুলো হচ্ছে প্রবাল প্রাচীর, অ্যাটল, ফিয়র্ড, উপকূল, ডালমেসিয়ান উপকূল ইত্যাদি। পরের কোশ্চেনে দেখে নাও, প্রবাল প্রাচীর গঠনের শর্তগুলি কি কি। এই অধ্যায় থেকে তোমরা 4 কিংবা 5 মার্কসের যে কোশ্চেনগুলো পেতে পারবে সেগুলো দেখে নাও। একটি মাত্র কোশ্চেন তোমাকে সাজেস্ট করছি, আশা করি সেটাই পেয়ে যাবে। সমুদ্র তরঙ্গের যে ক্ষয় বা সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ এখানে 3 স্টার দেওয়া আছে। আর যে কোশ্চেনগুলি আমি তোমাদেরকে বলে দিচ্ছি 3 স্টার দেওয়া কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলো কিন্তু তোমরা একটু ভালো করে পড়ে রাখবে। পরের কোশ্চেন যে অধ্যায় থেকে আসছে সেই অধ্যায়টি দেখে নাও, স্বাভাবিক ক্ষয়চক্র। এই স্বাভাবিক ক্ষয়চক্র থেকে তোমরা 2 কিংবা 3 মার্কসের জন্য যে কোশ্চেনগুলো পাচ্ছ দেখে নাও। ডেভিসের ত্রয়ী বলতে কি বোঝো, স্বাভাবিক ক্ষয়চক্র ও শুষ্কতার ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য কি। পরের কোশ্চেন, নদীর পুনর্জীবন লাভ বলতে কি বোঝো। পরের কোশ্চেনে দেখানো, নদী ক্ষয়ের শেষ সীমা বলতে কি বোঝো। এই অধ্যায় থেকে তোমরা 4 কিংবা 5 মার্কসের জন্য যে কোশ্চেনগুলো পেতে পারবে, বিভিন্ন প্রকার পুনর্জীবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করো। এরপরে যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে জলনির্গম প্রণালী। এই জলনির্গম প্রণালী অধ্যায় থেকে 2 কিংবা 3 মার্কসের জন্য যে কোশ্চেনগুলো পাচ্ছ আগে সেগুলো দেখে নাও। জলনির্গম প্রণালী নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। এছাড়া বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালীর সংজ্ঞা দিয়ে জাফরিরূপী জলনির্গম প্রণালী, বৃক্ষরূপী জলনির্গম প্রণালী, আয়তাকার জলনির্গম প্রণালী, পিনের জলনির্গম প্রণালী সম্পর্কে আলোচনা করো। এই যে কয়েকটি জলনির্গম প্রণালী রয়েছে এগুলো সম্পর্কে তোমরা একটু দেখে যাও। আর নেক্সট কোশ্চেন যে অধ্যায় থেকে তোমরা যে পাবে, কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখ জল নির্গমন প্রণালীর মধ্যে পার্থক্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে মৃত্তিকা। মৃত্তিকা অধ্যায়ে 2 কিংবা 3 মার্কসের জন্য যে কোশ্চেনগুলো পাচ্ছ সেগুলো দেখে নাও। মৃত্তিকার গঠন বর্ণনা আলোচনা করো। এরপরে কোশ্চেনটি টিকা লেখো, মৃত্তিকার সচ্ছিদ্রতা এবং মৃত্তিকার অম্লত্ব, এই যে দুটো কোশ্চেনের টিকা অবশ্যই তোমরা দেখে নেবে। এরপরে কোশ্চেন দেখে নাও, পেডালফার ও পেডোকেল গোষ্ঠীর মৃত্তিকার পার্থক্য লেখো। অথবা যে কোশ্চেনটি আসতে পারে, এলুভিয়েশন ও ইলুভিয়েশন বলতে কি বোঝো, তার পার্থক্য অবশ্যই তোমরা দেখে নেবে। পরে কোশ্চেন দেখে নাও, ক্যালসিফিকেশন, পরজলাইজেশন ও গ্লেইজেশন এবং এলকানাইজেশন, লেটারাইজেশন ইত্যাদি বলতে কি বোঝো। পরে কোশ্চেনটি দেখে নাও। 4 কিংবা 5 মার্কসের জন্য এই থেকে তোমরা যে কোশ্চেনটি পাচ্ছ, মৃত্তিকা গঠনের সক্রিয় বা নিষ্ক্রিয় নিয়ন্ত্রকগুলি সম্পর্কে আলোচনা করো এবং মৃত্তিকা পরিলেখ কি, একটি আদর্শ মৃত্তিকা পরিলেখ সম্বন্ধে বর্ণনা দাও। পরে কোশ্চেনটি দেখে নাও, মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি আলোচনা করো এবং মৃত্তিকা সংরক্ষণ পদ্ধতি বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এই দুটোর মধ্যে একটা আশা করি পাবে। পরে যে অধ্যায়টি রয়েছে বায়ুমণ্ডলীয় গোলযোগ, এই অধ্যায় থেকে তোমরা 2 কিংবা 3 মার্কসের জন্য যে কোশ্চেনগুলো করে নেবে আজ থেকে সেগুলো দেখে নাও। ঘূর্ণবাদ ও প্রতিঘূর্ণবাদের মধ্যে পার্থক্য লেখো। টিকা লেখো, টাইফুন, সাইক্লোন, টর্নেডো, হেরিকেন, অন্তর্ধতী সীমান্ত, এই কয়েকটি বিষয় সম্বন্ধে তোমরা কিন্তু টিকা পড়বে। এরপরে উষ্ণ সীমান্ত ও শীতল সীমান্তের পার্থক্য লেখো। টিকা লেখো, ওয়ার্কার সার্কুলেশন, লা লিনা, অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে এবছর। এই অধ্যায় থেকে তোমরা 4 কিংবা 5 মার্কসের জন্য যে কোশ্চেন পাবে সেগুলো দেখে নাও। ত্রিকোষীয় মডেলটি ব্যাখ্যা করো।
পরে কোশ্চেন দেখে নাও, জেট স্ট্রিমের বৈশিষ্ট্য ও জীবনচক্র সম্পর্কে আলোচনা করো। পরে কোশ্চেন দেখে নাও, ক্রান্তীয় ঘূর্ণবাদ ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের পার্থক্য লেখো। পরে যে কোশ্চেনটি তোমরা পাবে, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ সৃষ্টির পর্যায়গুলো সম্পর্কে আলোচনা করো। এরপরে যে অধ্যায়টি রয়েছে জীববৈচিত্র্য, এই জীববৈচিত্র্য অধ্যায় থেকে তোমরা 2 মার্কসের জন্য যে কোশ্চেনগুলো পাবে ম্যাক্সিমাম টিকা সম্পর্কিত পাবে। প্রথম যে টিকাটি পাবে দেখে নাও, জীববৈচিত্র্য কি, জীববৈচিত্র্যের হটস্পট বলতে কি বোঝো, ডাটা বুক কি, ইনসিটু এক্সিটু সংরক্ষণ সম্বন্ধে আলোচনা করো। এই অধ্যায় থেকে তোমরা 4 মার্কস কিংবা 5 মার্কসের যে কোশ্চেনগুলো পাবে সেগুলো দেখে নাও। জীববৈচিত্র্যের প্রকারভেদগুলি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোটামুটি 2 স্টার দিয়েছে এখানে। এরপরে যে কোশ্চেনটি তোমরা পাবে, জীববৈচিত্র্য সংরক্ষণে বিভিন্ন কৌশলগুলো বর্ণনা করো। আর এরপরে যে অধ্যায়টি রয়েছে প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়, এখান থেকে 2 মার্কসের জন্য তোমরা যা পাবে, সুনামি, খরা, বিপন্নতা কি, প্রাকৃতিক দুর্যোগ তা আলোচনা করো এবং দুর্যোগ ও বিপর্যয়ের সংজ্ঞা দিয়ে বুঝিয়ে দাও বিষয়টি। এই অধ্যায় থেকে তোমরা 3 এবং 4 মার্কসের জন্য যে কোশ্চেনগুলো পাবে, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য আলোচনা করো। এরপরে যে কোশ্চেনটি পাবে, বন্যা ও খরার কারণ ও প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে লেখো। পরে কোশ্চেনটি দেখে নাও, বিপর্যয়ের পূর্বে গৃহীত ব্যবস্থাগুলো কি কি। এরপরে কোশ্চেনটি দেখে নাও, দুর্যোগ ও বিপর্যয়ের পরবর্তী ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো। এরপরে যে অধ্যায়টি রয়েছে জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ ও জলবায়ুর পরিবর্তন, এই অধ্যায় সম্পর্কে তোমরা যে কোশ্চেনগুলো পাচ্ছ সেগুলো আগে দেখে নাও। 2 মার্কসের যে কোশ্চেনগুলো তোমরা পাবে, ওজন গহ্বর কি। নেক্সট কোশ্চেনটি দেখে নাও, টিকা টাইপের যে কোশ্চেনগুলো পাবে তোমরা, আলোকপ্রিয় উদ্ভিদ, ছায়াপ্রিয় উদ্ভিদ, লবণাম্বু উদ্ভিদ, অবশ্যই তোমরা টিকা করে নেবে। পরে কোশ্চেনে দেখে নাও, স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব কি। এই অধ্যায় থেকে তোমরা যে 4 কিংবা 5 মার্কসের জন্য যে কোশ্চেনগুলো পাবে সেগুলো দেখে নাও। ওজোন স্তর ক্ষয়ের কারণ ও প্রভাব আলোচনা করো, গ্রিন হাউস গ্যাসের প্রভাবগুলি আলোচনা করো এবং লবণাম্বু উদ্ভিদের শারীরবৃত্তীয় অভিযোজন সম্পর্কে আলোচনা করো। 2025 সালের প্রস্তুতি হিসাবে এই কয়েকটি কোশ্চেন আজ থেকে করে নাও। যারা মোটামুটি 90% প্লাস নাম্বার পেতে চাইছো তাদেরকে বলবো তোমরা কিন্তু প্রত্যেকটি কোশ্চেন আজ থেকে করবে, কোনো কোশ্চেনকে কিন্তু ইগনোর করবে না, এখন থেকে করে নাও, যথেষ্ট সময় রয়েছে। যদি কোনো কোশ্চেনের অ্যান্সার তোমাদের না পেয়ে থাকো তাহলে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই তোমাকে অ্যান্সারটাও কিন্তু পিডিএফ আকারে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং যে সমস্ত বন্ধুরা চাইছো মোটামুটি যে স্যার একটু আমাদের সংক্ষিপ্ত আকারে দিয়ে দাও, তাহলে তাদেরকে বলবো দেখবে এই পিডিএফে কিছু কোশ্চেনে কিন্তু তোমাদেরকে আমি 2 স্টার 3 স্টার এইভাবে দিয়েছি। আশা করি ওই 2 স্টার 3 স্টার অবশ্যই তোমাদেরকে পড়তে হবে। যারা 60% প্লাস কিংবা 70-র কাছাকাছি নাম্বার পেতে চাইছো তাদের জন্য কিন্তু ওই স্টার কোশ্চেনগুলো অবশ্যই তাদেরকে মুখস্থ করে নিতে হবে। এবং যারা মোটামুটি চাইছো যে স্যার পরীক্ষার পূর্বরাত্রে আমাদের এমন কিছু কোশ্চেন বলে দাও যে কোশ্চেনগুলো হয়তো আমরা পড়লে মোটামুটি 5 মার্কস পেতে পারবো, তাহলে তাদেরকে বলবো আমি কিন্তু তোমাদেরকে পরীক্ষার গত রাত্রিতে অবশ্যই কিংবা 2-1 দিন আগে আমি তোমাদের সামনে কিন্তু হাতে গোনা মোটামুটি সর্বমোট 7-8টি করে কোশ্চেন দিয়ে দেবো। ওই কয়েকটি কোশ্চেন পড়লে আশা করি তোমরা কিন্তু 40-50 অর্থাৎ 5 মার্কস দিয়ে সেটা পেতে পারবে। অবশ্যই দেখবে এটুকু আমাদের উপর ভরসা রাখো এবং এসআর কোচিং সেন্টার তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আজকে এইটুকু, আসছি অন্যদিন অন্য কোনো একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ, সুস্থ থেকো, ভালো থেকো।